হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি আজকের অঙ্ক। আজকে আমি ক্লাস 7-এর নিজে করে 3.3 অঙ্কগুলো করব। দেখো এখানে কী বলেছে, নিচের সংখ্যাগুলি ক্রমিক সমানুপাতে আছে কিনা দেখি এবং সমানুপাতটি লিখি। প্রথমে আমাদেরকে জানতে হবে ক্রমিক সমানুপাত কী। ক্রমিক সমানুপাত কোনটা? ধরে এখানে তিনটে অনুপাত দেওয়া আছে, আমাদের তিনটে সংখ্যা দেওয়া আছে এ বি সি। এরা ক্রমিক সমানুপাতে যদি থাকে তাহলে এটাকে কীভাবে লিখতে হবে? A:B সমানুপাত দিয়ে আবার B:C। এটা যদি আমি গুণ করি, A/B যদি লিখি এখানটায় আমি ইকুয়াল টু যদি B/C লিখি, তাহলে এটা সমান চিহ্ন দিক কী হবে? B², B আর B গুণ করে B² ইকুয়াল টু হয়ে যাচ্ছে AC। এবার শুধু যদি আমাকে মধ্যপদটা বের করতে বলে, যদি মানে বি এর মানটা যদি আমাকে বের করতে বলে, তাহলে এটা হয়ে যাবে B ইকুয়াল টু কত হবে? √AC। ঠিক আছে, তাহলে এখানে এরকম এটা হচ্ছে আমাদের ক্রমিক সমানুপাত। এবার এখানে আমি অঙ্কগুলো করে নিব, দেখবো এই সংখ্যাগুলি ক্রমিক সমানুপাতে আছে কিনা দেখতে হবে। দেখো এখানে এটা ক্রমিক সমানুপাতে আছে কিনা আমরা যদি দেখি, তাহলে এটা 5:10 সমানুপাত দিয়ে 10:20, মানে এটা দেখতে হবে। এটাকে যদি লিখি 5/10 ইকুয়াল টু হচ্ছে 10/20, মানে 5 থেকে 5, 5 2 10, এখানে 0 0 কেটে গেলে দেখো দুদিকেই আমাদের হাফ হাফ আসছে, হাফ ইকুয়াল টু হাফ, মানে এটা ক্রমিক সমানুপাতে আছে। তাহলে এখানে লিখব ক্রমিক সমানুপাতে আছে, ক্রমিক সমানুপাতে আছে এবং সমানুপাতটা কী হবে? পদটি হবে কত হবে? এখানে 5:10 সমানুপাত দিয়ে 10:20। এটা হয়ে গেল আমাদের 1 নম্বরটা। 2 নম্বর দেখো 8 4 2 দেওয়া আছে, এটাকে যদি আমি সমানুপাতে লিখে দিলে সমানুপাতটা কী হবে? 8:4, কারণ সমানুপাত দিয়ে 4:2, তার মানে হয়ে যাচ্ছে 8/4 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 4/2। দেখো 4 দিয়ে এটা কাটলে 2 হবে, 2 দিয়ে 4কে কাটলে 2 হবে, মানে দেখো 2 ইকুয়াল টু 2 হয়ে গেলো। এটা সমানুপাতে আছে, তো ক্রমিক সমানুপাতে আছি। এবং এই যে সমানুপাতটা হচ্ছে এটা আমাদের সমানুপাতে যদি লিখি তাহলে এটা ঠিক আছে। এখানে যে আমি সূত্রটা লিখলাম B² ইকুয়াল টু AC, মানে তোমরা এই যে কোনাকুনি গুণ করেও দেখতে পারতে। তখন এটাকে যদি 10 10 100 হয়ে যাবে, আর 5 20ও হয়ে যায় 100। এটা এইভাবেও তোমরা করতে পারো। যেমন এটাকে দেখো কোনাকুনি যদি গুণ করতাম 8 2 হয়ে যেত 16, আর 4 4 হয়ে যেত 16, মানে যে B² ইকুয়াল টু AC এই সূত্র দ্বারাও কিন্তু করা যাবে। ঠিক আছে, দেখো একইরকমভাবে 3 নম্বরটা করবো। এখানে 7/14 হবে ইকুয়াল টু হবে 14/28। তাহলে B² ইকুয়াল টু AC যদি এই ফর্মুলাটা দ্বারা যদি আমি করি, দেখো B² ইকুয়াল টু AC এটা দ্বারা যদি আমি অঙ্কটা যদি করতে যাই, তাহলে B² মানে এটা গুণ হবে 14 গুণ 14, আর এটা হবে 28 গুণ 7। এই দুটো সমান হচ্ছে কিনা আমাদেরকে দেখতে হবে। 14 4 হচ্ছে 56, 6 হাতে থাকলে 5, 14 কে 14 আর 5 হচ্ছে 19, 196। এইরকম কত হবে? 8 7 56, 6 হাতে থাকলে 5, 7 2 14, 5 19। দেখো দুটো সমান হয়ে যাচ্ছে, মানে এই সূত্রটা মেনে চলছে, তাহলে এটা ক্রমিক সমানুপাতে আছে। তাহলে এখানে লিখে বলতে হবে ক্রমিক সমানুপাতে আছে এবং সমানুপাতটি হবে কত হবে? সমানুপাতটা 7:14, এখানে সমানুপাত দিয়ে 14 হয়ে যাবে 28 হয়ে গেল। এরকমভাবে 4 নম্বরটা আমরা করবো। 4 নম্বরটা দেখো এখানে হয়ে যাবে 81/9 ইকুয়াল টু 9 হয়ে যাচ্ছে 18। এটা দেখো কোনাকুনি গুণ করতে হবে, বা কোনাকুনি গুণ করে দেখতে পারো, বা কাটাকাটিও করতে পারো। তো আমি এখানে B² ইকুয়াল টু AC দ্বারাই করছি। 9 9 হচ্ছে 81, এদিকে হচ্ছে 81 গুণ 18। দেখো এটা বেশি হবে গুণ করে, আমরা বুঝতে পারছি দুটো সমান নয়। তাহলে এখানে তো ক্রমিক সমানুপাতে নেই, ক্রমিক সমানুপাতে নেই।
আর ক্রমিক সমানুপাতে না থাকলে তো আমরা সমানুপাতটি লিখতে পারবো না, ঠিক আছে? তাহলে এটা আর হবে না। এবার আমরা 5 নম্বর করে নেব। দেখো এখানে 5 নম্বরটা আমি টুকে নিয়েছি, এটা হয়ে যাবে 4/6 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 6/12। তাহলে এবার কোনাকুনি গুণ করে নিচ্ছি আমি, 6 গুণ 6, আর এখানে যাচ্ছে 4 গুণ 12, মানে হচ্ছে 6 6 36, আর 12 4 48। এটাও সমান হচ্ছে না, মানে ক্রমিক সমানুপাতে নেই। তাহলে এখানে লিখে দেবো অতএব ক্রমিক সমানুপাতে নেই, এটা হয়ে গেলো। এবার আমরা কীরকমভাবে 6 নম্বরটা করবো, 4/10 ইকুয়াল টু হচ্ছে 10/25। তাহলে এবার যদি কোনাকুনি গুণ করি, 10 10 হচ্ছে 100 ইকুয়াল টু হচ্ছে 25 4 100 সমান হয়ে যাচ্ছে। তাহলে এটা ক্রমিক সমানুপাতে আছে, তাহলে তো ক্রমিক সমানুপাতে আছে হয়ে গেল। এবং সমানুপাতটি হবে কি হবে, এখানে 4:10 সমানুপাত হচ্ছে 10:25 হয়ে গেল আমাদের। দেখো এবার নিজে করে 3.4 করাবো। এখানে কি দেওয়া আছে, ক্রমিক সমানুপাতি সংখ্যা 3টি দেওয়া আছে, সমানুপাতে প্রকাশ দেওয়া আছে, ভগ্নাংশ আকারে প্রকাশ দেওয়া আছে, আর সংখ্যা না থাকা ধনাত্মক, মানে এই যে সংখ্যাটা থাকবে না সেটা আমাদেরকে বের করতে হবে। তো এখানে প্রথম কার্ডটা করে দেওয়া আছে, এটা করে দিচ্ছি না। দ্বিতীয়টা দেখো 8, হ্যাঁ দ্বিতীয় পদটা ফাঁকা আছে, তৃতীয় পদ দেওয়া আছে। তারপরে আমাদের প্রথমে যদি আমি ধনাত্মক পদটা বের করে নিই তাহলে কিন্তু আমরা বাকিগুলো পেয়ে যাব। তো যখন ক্রমিক সমানুপাত দেওয়া থাকবে তখন মধ্যপদ বের করার নিয়ম হচ্ছে √, প্রথম পদ গুণ হচ্ছে তৃতীয় পদ। তাহলে এখন আমি মধ্যপদটা যদি বের করি এরকমভাবে, √, এখানে হয়ে যাবে √8 গুণ 4.5, এটা হয়ে যাচ্ছে আমাদের মধ্যপদ বের করার নিয়ম, ঠিক আছে? তাহলে এটা গুণ করে হবে 8 5 40, 0 হাতে থাকলো 4, 8 4 32, 4 হচ্ছে 36, 1 ঘর 0 হয়ে গেল 36, 36-এর বর্গমূল করলে 6 হয়ে যাবে। তাহলে এখানে মধ্যপদটা আমি পেয়ে যাচ্ছি 6। তাহলে এখানে মধ্যপদ 6 পেয়ে গেলাম। তাহলে সমানুপাতে এবার প্রকাশ করে দিতে পারবো আমি। সমানুপাতে যদি প্রকাশ করি তাহলে কী হবে, 8:6:6:4:5। এটাকে ভগ্নাংশের আকারে প্রকাশ করতে বলেছে। ভগ্নাংশের আকারে প্রকাশ যদি করি তাহলে কী হবে, 8/6 ইকুয়াল টু হবে 6/4.5। তাহলে এটাকে যেমনভাবে আমি বের করেছি, √8 গুণ 4.5 ইকুয়াল টু হচ্ছে 6, এরকমভাবে বের করেছি। এবার আমি তৃতীয়টা করে নেব। দেখো এখানে প্রথম পদটা নেই, প্রথম পদটা আমাকে বের করতে হবে। তো প্রথম পদ বের করার নিয়ম হচ্ছে যে আমরা জানি ক্রমিক সমানুপাত মানে কি, a গুণ b গুণ c, মানে এটা ইকুয়াল টু হবে a:b, সমানুপাত হচ্ছে b:c। তো এখান থেকে যদি আমি a এর মানটা যদি বের করতে যাই তাহলে সেটা হয়ে যাবে b গুণ b বাই c। আর যদি c এর মান বের করতে যাই তাহলে b গুণ b বাই হচ্ছে a। আর মধ্যপদের মানটা যখন আমি বের করতে যাব তখন সেটা হয়ে যাবে b ইকুয়াল টু √a গুণ c। যেটা আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি এখানে। এবার প্রথম পদ যেহেতু নাই, তাহলে প্রথম পদটা আমি এই ফর্মুলায় বের করব, b গুণ b বাই হচ্ছে c। তার মানে এখানে হয়ে যাবে 8 গুণ 8 বাই হচ্ছে 16। তাহলে এখানে কাটছি আমি, 8 2 16, এখানে হয়ে গেল 4, 2 4 8, তাহলে এটা হয়ে গেল 4। তাহলে আমি এবার এখানে বসিয়ে দিতে পারবো 4। তাহলে এখানে সমানুপাতটা হচ্ছে 4:8, এখানে সমানুপাত 8:16। তো এটা ভগ্নাংশের আকারে লিখলে হয়ে যাবে 4/8 ইকুয়াল টু হচ্ছে 8/16 হয়ে গেল। এখানে আবার সেম মধ্যপদটা নেই, মধ্যপদ বের করার নিয়ম তো আমি এখানে দেখালাম, √, প্রথম পদ গুণ হচ্ছে তৃতীয় পদ। এখানে দেখো 25 আর 81 আছে, তো আমি এই 25-এর বর্গমূল করলে কত হয়, 5 হয়ে যাবে, গুণ হচ্ছে 81 বর্গমূল করলে 9, তাহলে এটা হয়ে যাচ্ছে 45। তাহলে আমাদের এখানে কত হবে, এই যে মধ্যপদটা হয়ে যাচ্ছে 45। তাহলে এখানে হবে 25 সমানুপাত 45, অনুপাত 45 সমানুপাত হচ্ছে 45 হচ্ছে 81 হয়ে গেল। তাহলে এটা ভগ্নাংশের আকারে যদি লিখি আমি তাহলে কী হবে, 25/45 ইকুয়াল টু 45 বাই হয়ে যাচ্ছে 81।
হয়ে গেল। এবার এখানে তৃতীয় পদটা নেই, তৃতীয় পদটা বের করার নিয়ম আমি এখানে বলে দিয়েছি। তৃতীয় পদ বের করার নিয়ম হচ্ছে মধ্যপদ গুণ মধ্যপদ বাই হচ্ছে প্রথম পদ। তাহলে এখানে কীরকমভাবে করবো আমরা, 4/9 গুণ হচ্ছে 4/9 ভাগ হচ্ছে প্রথম পদ মানে হচ্ছে 2/3। তাহলে এখানে এটা 4 4 16, 9 9 81 গুণ করলে এটা উল্টে যাবে, 3/2 হয়ে যাবে। তাহলে 3 দিয়ে এটা কাটলে হয়েছে 27, 2 দিয়ে 16 কাটলে হচ্ছে 8। তাহলে অ্যান্সারটা হয়ে গেল আমাদের 8/27। তাহলে এখানে 8/27 আমি লিখে দিচ্ছি। তাহলে সমানুপাত হয়ে যাবে 2/4/9 সমানুপাত 4/9 অনুপাত হচ্ছে 8/27। এবার ভগ্নাংশের আকার যদি লিখি, তো ভগ্নাংশের আকার জায়গাটা শর্ট হচ্ছে, আমি ক্যালকুলেশন করে এখানে রাফে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আছে 2/3 ভাগ হবে কত, 4/9 ইকুয়াল টু 4/9 ভাগ হবে 8/27। তো আমি এখানে এটা ক্যালকুলেশন করে নিচ্ছি একটু। 2/3 গুণ হয়ে যাবে 9/4, আর এদিকে 4/9 ইকুয়াল টু হয়ে যাবে 27/8। তাহলে কাটাকাটি করে দিচ্ছি, 2 2 4, আর এখানে 3 3 9। তাহলে এখানে হয়ে যাবে 3/2, আর এদিকেও তাহলে হয়ে যাবে 4 2 8, 9 3 27, এদিকেও হয়ে যাচ্ছে 3/2। তাহলে আমি এখানে একটু লিখে দিচ্ছি, এখানে 3/2 ইকুয়াল টু এটা অ্যাকচুয়ালি আমরা এরকমভাবেই লিখতে পারি। আচ্ছা আমি এখানে পুরোটাই লিখে দিচ্ছি। 2/3 ইকুয়াল টু হচ্ছে 4/9, আর এদিকে হচ্ছে 4/9 বাই হচ্ছে 8/27। এটা আমাদের হয়ে গেল। আচ্ছা এইখানে বাকি থাকছে এই তিনটা একইরকমভাবে তোমরা নিজের করে নেবে, অসুবিধা হলে কমেন্টে জানাবে। এবার দেখো নিজে করে 3.5। এখানে কি বলেছে, সুমিত 2টি খাতা 14 টাকায় কিনেছে, 7টি খাতা সে কত টাকায় কিনবে হিসাব করি। তো আমি এখানে সমস্যাটা লিখে নিয়েছি। এখানে খাতার সংখ্যা লিখেছি, দাম লিখেছি। 2টি খাতার দাম 14 টাকা, 7টি খাতার দাম অবশ্যই বেশি হবে। তার খাতার সংখ্যা বাড়ছে, সেখানে দামটাও বেড়ে যাচ্ছে। তাহলে এখানে কি হবে, সরল সম্পর্ক আছে। এখানে খাতা সংখ্যা ও দাম সরল সম্পর্কে আছে। হয়ে গেল। তাহলে সমানুপাতটি হবে কী হবে, সমানুপাতটি 2:7 সমানুপাত দিয়ে 14:, এখানে আমরা এক্সও ধরে নিতে পারি, ঠিক আছে। তাহলে এক্স দিয়ে দিলাম। তাহলে ওতে এক্স মানে কি, এখানে চতুর্থ পদ। আর চতুর্থ পদ বের করার সূত্র এখানে আমাদের বইয়ে দিয়েছিল চতুর্থ পদ বের করার সূত্র। এখানে চতুর্থ পদ বের করার সূত্রটা দেওয়া আছে, এই দেখো, চতুর্থ পদ ইকুয়াল টু হচ্ছে দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ। তাহলে এই সূত্রটা দ্বারা আমরা করবো। এখানে আমি লিখে নিচ্ছি। তার মানে দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ মানে হচ্ছে 7 গুণ 14 ভাগ হচ্ছে প্রথম পদ মানে হচ্ছে 2। তাহলে এখানে আমি একবারে কাটাকাটি করে নিচ্ছি। 2 দিয়ে 14 কাটলে 7, তাহলে 7 7 হয়ে গেল 49। তাহলে এক্সের মান পেয়ে গেল 49। তার মানে এখানে অতএব 7টি খাতার দাম লিখে দিতে হবে। তাহলে এখানে 7টি খাতার দাম 49 টাকা হয়ে গেল। 2 নম্বর দেখো কি দিয়েছে, একটি জিপ গাড়ি 320 কিমি দূরত্ব যায় 8 ঘন্টায়, সমবেগে চললে ওই জিপ গাড়িটি 120 কিমি দূরত্ব কত ঘন্টায় যাবে হিসাব করে। একই রকমভাবে আমি এখানে অঙ্কের সমস্যাটা লিখে নিয়েছি। 320 কিমি যাচ্ছে 8 ঘন্টায়, তাহলে 120 কিমি যেতে বেশি কম সময় লাগবে। 320 কিমি যেতে আমার 8 ঘন্টা সময় লাগছে, তাহলে 120 কিমি যদি যাই তাহলে তো অবশ্যই কম সময় লাগবে। তাহলে এদিকেও কমে যাচ্ছে, এদিকেও কমে যাচ্ছে, তাহলে এখানেও হবে সরল সমানুপাতে আছে। তাহলে এখানে দূরত্ব ও সময় সরল সমানুপাতে আছে।
হয়ে গেল। তো সমানুপাতটি হবে কি হবে 320 অনুপাত হচ্ছে 120 সমানুপাত 8 অনুপাত হচ্ছে x। তাহলে এখান থেকে আমি x এর মানটা বের করতে পারবো সহজে। চতুর্থ পদ বের করবো। চতুর্থ পদ বের করার সূত্র দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ মানে হচ্ছে 120 গুণ 8 ভাগ হচ্ছে প্রথম পদ। তাহলে প্রথম পদ আমি এখানে দিয়ে দিলাম, এখানে 0 0 কেটে গেল, 8 4 এ 32, 4 দিয়ে আর 12কে কাটলে 3, তাহলে x এর মান পেয়ে গেলাম 3। তাহলে এখানে লিখে দেবো অ্যান্সার। তাহলে অতএব 3 ঘন্টা সময় লাগবে। হয়ে গেল। 3 নম্বর দেখো কি বলেছে, 6 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে 720 গ্রাম ক্রোমিয়াম লাগে। হিসাব করে দেখি 11 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে কত কিগ্রা ক্রোমিয়াম লাগবে। তাহলে এখানে আমি একই রকমভাবে সমস্যাটা লিখে নিয়েছি। স্টিলের পরিমাণ এদিকে লিখেছি, এদিকে ক্রোমিয়াম। তাহলে 6 কিগ্রা স্টিল তৈরি করতে লাগছে 720 গ্রাম ক্রোমিয়াম। 11 কিগ্রা স্টিল তৈরি করতে কত, মানে আমরা এখানে চেয়েছি কিগ্রায় কত কিগ্রা ক্রোমিয়াম লাগবে। প্রথমে আমি গ্রামে অ্যান্সারটা বের করে নিচ্ছি, বা এটাকে আমি যদি গ্রামে নিয়ে চলে কিগ্রায় নিয়ে চলে যাই, তো এটাকে আমি প্রথমে যদি কিগ্রায় নিয়ে যাই, আচ্ছা আমি শেষের দিকে ওটা কিগ্রায় করে দেবো, ঠিক আছে। তাহলে এখানে দেখো 6 কিগ্রাতে 720 গ্রাম লাগছে, তাহলে 11 কিগ্রাতে অবশ্যই বেশি লাগবে। তাহলে এদিকেও বেড়ে যাচ্ছে, এদিকেও বেড়ে যাচ্ছে। তাহলে স্টিলের পরিমাণ ও ক্রোমিয়াম সরল সমানুপাতে আছে। তাহলে সমানুপাতটি হবে কি হবে তাহলে 6 অনুপাত 11 সমানুপাত 720 অনুপাত হচ্ছে x, এখানে আমি x ধরে নিচ্ছি। তাহলে তো x ইকুয়াল টু কত হবে 11 গুণ 720 ভাগ হচ্ছে 6, 6 দিয়ে এটাকে কাটাকাটি করবো, 120 হবে। 12 আর 120 যদি আমি গুণ করি, এখানে 0, 12 একে 12, 2 হাতে থাকলো 1, 12 একে 12 আর একে হচ্ছে 13, এত গ্রাম। আমি এখানে এত গ্রাম পেয়ে গেলাম। তো এটাকে যদি আমি কিলোগ্রামে নিয়ে যাই তাহলে কী হবে, 1000 দিয়ে আমাকে এটাকে ভাগ করতে হবে। তাহলে 1000 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে 1.32 গ্রাম কিগ্রা। তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। এবার 4 নম্বর দেখো, 10 লিটার শরবতে 3 লিটার সিরাপ আছে। হিসাব করে দেখি এরকম 5 লিটার শরবত তৈরি করতে কত লিটার সিরাপ লাগবে। তো একই রকমভাবে আমি এখানে সমস্যাটা লিখে নিয়েছি। শরবতের পরিমাণ দিয়েছি একদিকে, একদিকে হচ্ছে সিরাপের পরিমাণ। 10 লিটার শরবতে 3 লিটার সিরাপ থাকছে, তাহলে 5 লিটার শরবতে কত লিটার সিরাপ থাকবে। তাহলে এখানে 5 লিটার সিরাপে শরবতের পরিমাণ কমে আছে, তাহলে সিরাপের পরিমাণটাও কমে যাবে। তাহলে এদিকেও কমছে, এদিকে কমছে, তাহলে সরল সমানুপাতে আছে। তাহলে শরবতের পরিমাণ ও সিরাপের পরিমাণ সরল সমানুপাতে আছে। হ্যাঁ, এখানে x ধরে নিয়েছি আমি। তো চতুর্থ পদটা বের করতে হবে। চতুর্থ পদ বের করার নিয়ম হচ্ছে, তাহলে অতএব x ইকুয়াল টু দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ মানে হচ্ছে, ও আচ্ছা এখানে আগে সমানুপাতটা আমাকে লিখতে হবে। সমানুপাতটি হবে কত হবে সমানুপাত 10:5:3 10:5 সমানুপাত 3:x। তাহলে x এর মান এখান থেকে পেয়ে যাব 3 গুণ 5 বাই হচ্ছে 10, 5 দিয়ে 10 কাটলে হচ্ছে 2, 3/2 মানে হচ্ছে 1.5। তাহলে অতএব 1.5 লিটার সিরাপ লাগবে। হয়ে গেল। এবার 5 নম্বর কি বলেছে, আমি নিজে একটি সরল সমানুপাতের বাস্তব সমস্যা তৈরি করি ও সমাধান করি। তোমাকে একটু নিজের মতো করে একটা সমস্যা তৈরি করতে হবে, এরকমভাবে লিখতে পারো।
যে 1 ডজন ডিমের দাম 72 টাকা, তাহলে 18টি ডিমের দাম কত হবে? এটা যদি সমাধান করো তাহলে কি হবে? এদিকে ডিমের সংখ্যা, ডিম সংখ্যা ব্র্যাকেটে রেখে দেবে টি, আর একদিকে হচ্ছে ডিমের দাম টাকা। তাহলে ডিম সংখ্যা 1 ডজন, 1 ডজন মানে কটি ডিম? 12টা ডিম, আমরা সবাই জানি এটা 12টি। ডিমের দাম হচ্ছে 72 টাকা, তাহলে 18টি ডিমের দাম কত হবে? এটা এক্স দিয়ে করলাম, তাহলে 18টি ডিমের দাম আমার বেশি হবে, তাহলে ডিম সংখ্যা বাড়ছে, তাহলে ডিমের দামও বেড়ে যাচ্ছে, তাহলে এর সরল সমানুপাত হবে। তাহলে এখানে ডিম সংখ্যা ও ডিমের দাম সরল সমানুপাতে আছে। তাহলে সমানুপাতটি কি হবে? সমানুপাতটি হবে 12 অনুপাত 18 সমানুপাত 18 অনুপাত হচ্ছে এক্স। তাহলে এক্সের মানটা এখানে বের করে নেব, হয়ে যাবে, সরি এখানে 72 হবে, তাহলে 18 গুণ 72 ভাগ হচ্ছে 12, 12 6 72, তাহলে 18 6 গুণ করে কত হবে? 8 6 48 8, হাতে থাকলো 4, 6 কে 6, 4 হচ্ছে 10, 18 6 108, তাহলে এখানে দাম হয়ে যাবে, তাহলে তো 18টি ডিমের দাম 108 টাকা। হয়ে গেলে তুমি নিজের ইচ্ছা মতো এখানে একটা অঙ্ক তৈরি করে নিতে পারো। হয়ে গেলে তাহলে আজকে এত দূর পর্যন্ত থাকবে। কারো কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে, ও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।